হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখো, আপার প্রাইমারি টেট 2026-এর যে পরীক্ষা হতে চলেছে, মার্চ মাসের পর্যন্ত কিন্তু যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আপার প্রাইমারি নিয়োগের জন্য, অবশ্যই কিন্তু আপার প্রাইমারি টেট কিন্তু 2026 সালে হতে চলেছে। ওকে, আর আজ থেকে আজ মহাসপ্তমী, শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের থেকে আমরা শুরু করছি আপার প্রাইমারি টেট 2026-এর প্রস্তুতি। ওকে, তো দেখো, এর আগে কিন্তু আমি তোমাদের আপার প্রাইমারি টেটের সিলেবাসটা অবশ্যই দিয়েছি, তোমরা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। ওকে, তো আজ দেখো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখো, শিশু মনস্তত্ত্ব থেকে কিন্তু আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। দেখো, যেখানে বাছাই করা সেরা কমনযোগ্য 30টি প্রশ্ন রয়েছে। সিডিপি ক্লাস 1, আজকে ক্লাস 1 নিয়ে আলোচনা করব। শুরুতেই সবাইকে বলি, অবশ্যই তোমরা কিন্তু ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো অবশ্যই। এবং যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে প্রত্যেকে একটু সাবস্ক্রাইব করে দাও, সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে কিন্তু প্রেস করে দিতে ভুলবে না। ওকে, আর অবশ্যই যদি তোমাদের ভিডিওটি একটু ভালো লাগে, প্রত্যেকে একটু সুন্দর হাত দিয়ে একটু লাইক করে দিও, সঙ্গে সঙ্গে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিতে কিন্তু ভুলবে না। ওকে, আর অবশ্যই দেখো, তোমরা যা ভাবছো সমস্ত ভিডিওর পিডিএফগুলো পাবে তোমরা আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, তাছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া রয়েছে, তোমরা যুক্ত হতে পারো। ওকে, তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব, কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। তাই প্রত্যেকে বলছি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, এবং কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। আর কোথাও কেমন ধরনের তোমাদের প্রশ্ন দরকার, কেমন ধরনের তোমাদের ভিডিও দরকার, অবশ্যই তোমরা কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। ওকে, তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই তোমরা যদি আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা হেল্পফুল হবে। ওকে, আর সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমি চেষ্টা করব তোমাদের পরীক্ষা পর্যন্ত সমস্ত ভিডিও প্রোভাইড করার। ওকে, তো প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও চটপট করে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই তোমরা প্রেস করে রাখবে যাতে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, বেশি কথা না বাড়িয়ে দেখে নেবো আজকের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন কি কি রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, একজন শিক্ষক একটি প্রশ্নপত্র তৈরি করার পরে পরীক্ষা করে দেখুন যে প্রশ্নগুলি নির্দিষ্ট পরীক্ষায় পরীক্ষা করে কিনা। এর উদ্দেশ্য, তিনি প্রাথমিকভাবে প্রশ্নপত্রের বৈধতা, বিষয়বস্তু কভারেজ, প্রশ্নের টাইপোলজি না নির্ভরযোগ্যতা, এর এই উদ্দেশ্য, কোন উদ্দেশ্যটা এখানে মেন ভূমিকা গ্রহণ করছে। এখানে দেখো, একজন শিক্ষক একটি প্রশ্নপত্র তৈরি করার পরে পরীক্ষা করে দেখুন যে প্রশ্নগুলি নির্দিষ্ট পরীক্ষায় পরীক্ষা করে কিনা। অর্থাৎ যে বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হচ্ছে বা যে জন্য পরীক্ষাটা নেওয়া হচ্ছে, সেই দিক থেকে পরীক্ষাটা সঠিক হচ্ছে কিনা। অর্থাৎ যে দিকগুলো ছাত্র বা ছাত্রীর আমরা পরীক্ষা করতে চাইছি সেইগুলি ওই প্রশ্নের মধ্যে রয়েছে কিনা, টোটাল যে বিষয়বস্তুর আমরা পরীক্ষা নিতে চাইছি সেই বিষয়বস্তুটা তার মধ্যে রয়েছে কিনা, এটাই পরীক্ষা করে। এর উদ্দেশ্য কি না, এর উদ্দেশ্য হচ্ছে দেখো বৈধতা, প্রশ্নের বৈধতা, বিষয়বস্তুর কভারেজ, প্রশ্নের টাইপোলজি, নির্ভরযোগ্যতা। দেখো, অবশ্যই যখন একজন শিক্ষক একটা প্রশ্নপত্র তৈরি করে সেই প্রশ্নপত্রের আবার পরীক্ষা করছে এবং পরীক্ষা করে দেখছে কিনা যে উদ্দেশ্যে পরীক্ষা নেওয়া হচ্ছে সেই উদ্দেশ্যগুলো সঠিক বা সাফল্য হচ্ছে কিনা। অর্থাৎ অর্থাৎ শিক্ষক মহাশয় যে বিষয়বস্তুটা নিয়ে পরীক্ষা করতে চাইছিল সেই বিষয়বস্তুটা পুরোপুরিভাবে কভারেজ হচ্ছে কিনা। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে, দেখো, দুইটা বিষয়বস্তুর কভারেজ। ওকে, চলো নেক্সট। 2 নম্বর কি বলেছে, সমালোচনামূলক শিক্ষাবিদ্যা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে। দেখো, সমালোচনা শিক্ষাবিদ্যা কি বিশ্বাস করে, শিক্ষককে সর্বদা শ্রেণীকক্ষের নির্দেশে নেতৃত্ব দেওয়া উচিত, শিক্ষার্থীদের স্বাধীনভাবে মুক্তির প্রয়োজন নেই, শিশুরা স্কুলের বাইরে যা শেখে তা অপ্রাসঙ্গিক, শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও উপলব্ধিগুলো গুরুত্বপূর্ণ। দেখো, অবশ্যই একটা সমালোচনা শিক্ষাবিদ্যা, অর্থাৎ সমালোচনাটা কি নিয়ে হয়, সমালোচনাটা মূলত শিক্ষার্থীরা কি কি শিখছে, তারা ঠিকঠাকভাবে বুঝতে পারছে কিনা, তাদের অভিজ্ঞতা কতটা হচ্ছে, এইসব বিষয় নিয়ে কিন্তু আমরা সমালোচনা শিক্ষাবিদ্যার মধ্যে রাখতে পারি
বা সমালোচনা শিক্ষাবিদ্যায় কিন্তু এইভাবে কিন্তু সমালোচনা করা হয়। শিক্ষার্থীদের অভিজ্ঞতা, তাদের উপলব্ধি, তাদের কোথায় বোঝার ভুল হচ্ছে, তারা বুঝতে পারছে না, সেই সকল বিষয়গুলো নিয়ে। ওকে, তো শিক্ষককে সর্বদা শ্রেণীকক্ষে নির্দেশ দেওয়া উচিত। দেখো, কেবলমাত্র শিক্ষক শ্রেণীকক্ষের কন্টিনিউ নির্দেশ দিয়ে যাবে এটা তো কোনোভাবেই নয়। শিক্ষার্থীদের স্বাধীনভাবে মুক্তির প্রয়োজন নেই, অবশ্যই তাদের স্বাধীনতা দেওয়া দরকার রয়েছে, তাহলে এটা কিন্তু কোনোভাবে হতে পারে না। শিশুরা স্কুলের বাইরে যা শেখে তা অপ্রাসঙ্গিক। স্কুলের বাইরে শিশু কিন্তু একটা শিশু সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখতে পারে, সবই কিন্তু প্রাসঙ্গিকতার জায়গায় থাকে কিছু না কিছু। ওকে, তাহলে যার তারা সব কিন্তু অপ্রাসঙ্গিক হয় না, কিছু কিছু প্রাসঙ্গিকতার জায়গা থাকে, তাহলে এটা হচ্ছে হবে না। আর তারপরে দেখো, শিক্ষার্থীদের অভিজ্ঞতা উপলব্ধি গুরুত্বপূর্ণ। অবশ্যই দেখো, সমালোচনামূলক শিক্ষাবিদ্যা অবশ্যই শিক্ষার্থীদের অভিজ্ঞতা উপলব্ধি, তাদের ভুল ত্রুটি প্রবৃত্তি নিয়ে কিন্তু আলাপ আলোচনা করা হয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল দেখো 4-এরটা। নেক্সট 3-এর দায় কি বলেছে, স্কুল ভিত্তিক মূল্যায়ন প্রাথমিকভাবে একটি নীতির উপর ভিত্তি করে করা হয়। যে দেখো, কোন নীতির উপর ভিত্তি করে করা হচ্ছে স্কুল ভিত্তিক মূল্যায়ন? মূল্যায়ন খুব অর্থনৈতিক হওয়া উচিত। শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের ক্ষমতা ভালো জানেন, বহিরাগত পরীক্ষকদের চেয়ে। শিক্ষার্থীদের সর্বদা উচ্চ গ্রেড পেতে হবে। স্কুলগুলি পরীক্ষার বাহ্যিক সংস্থাগুলির চেয়ে বেশি দক্ষ। দেখো, স্কুল ভিত্তিক মূল্যায়ন অর্থাৎ স্কুলে মূল্যায়নটা হবে, নিজস্ব স্কুলে কিন্তু মূল্যায়নটি হবে। ওকে, তাহলে যখন নিজস্ব স্কুলে মূল্যায়নটি হবে, তার কারণ কি? মূল্যায়ন খুব অর্থনৈতিক হওয়া উচিত, এটা তো কোনোভাবেই নয়। ওকে, শিক্ষার্থীদের উচ্চ গ্রেড পেতে হবে, এটা কিন্তু স্কুল ভিত্তিক মূল্যায়নের মধ্যে যায় না। এবার স্কুলগুলি পরীক্ষার বাহ্যিক সংস্থাগুলির চেয়ে বেশি দক্ষ। স্কুলগুলি পরীক্ষার বাহ্যিক সংস্থাগুলির চেয়ে বেশি দক্ষ, এটাও হতে পারে। দেখো, স্কুলগুলি কিন্তু পরীক্ষার বাহ্যিক সংস্থাগুলির চেয়ে বেশি দক্ষ হতে, দেখো বাহ্যিক সংস্থাগুলির চেয়ে বেশি স্কুলগুলি দক্ষ, এটা হতে পারে আবার নাও হতে পারে। ওকে, আরেকটা দেখো, শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের ক্ষমতা ভালো জানেন এবং বহিরাগত পরীক্ষকদের চেয়ে। অর্থাৎ দেখো, অবশ্যই কিন্তু স্কুল ভিত্তিক মূল্যায়ন স্কুলের শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের, তাদের ক্ষমতা, তারা কিভাবে পড়াশোনা করেছে বা তাদের মধ্যে কি কি রয়েছে বা কিভাবে পরীক্ষা নিতে হবে, তাদের কোন কোন দিকগুলিকে মূল্যায়ন করতে হবে, সেটা কিন্তু তারা সব থেকে ভালোভাবে জানেন। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি 2-এরটা, শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের ক্ষমতা ভালো জানেন বহিরাগত পরীক্ষকদের চেয়ে। তাই কিন্তু স্কুল ভিত্তিক মূল্যায়ন করা স্কুলের মানে শিক্ষকরা শিক্ষার্থীদের ক্ষমতা ভালো জানেন বহিরাগত পরীক্ষকদের চেয়ে, এটাই হচ্ছে স্কুল ভিত্তিক মূল্যায়নে কিন্তু একটি গুরুত্বপূর্ণ নীতি হতে পারে। চলো নেক্সট 4 নম্বর কি বলেছে দেখো, একটি শিশু যুক্তি দেয় যে হেইঞ্জের ওষুধ যা তার স্ত্রীকে বাঁচাতে পারে চুরি করা উচিত নয়, কারণ তাকে ধরা হবে এবং জেলে পাঠানো হবে। যদি সে তাই করে তাহলে কোহলবাগের নৈতিক মতে শিশুর নৈতিক বোঝার কোন পর্যায়ে পড়ে? দেখো, কোহলবাগের নৈতিক বিকাশ, এখানে শিশু যখন কোনো হেইঞ্জের ওষুধ সে চুরি করে, তাহলে সে যদি ধরা পড়ে যায়, তাকে ধরা হবে এবং জেলে পাঠানো হবে। অর্থাৎ তার মধ্যে কি হচ্ছে, অবশ্যই একটা ভয় বা শাস্তি, ওকে, এবং বাধ্যতা একটা বিষয় থাকে, সেটা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। তাহলে এখানে 4টে অপশন দেখো কি কি, সার্বজনীন নীতি, নৈতিক নীতি অভিযোজন, যন্ত্রের উদ্দেশ্যে অভিযোজন, সামাজিক শৃঙ্খলা বজায় রাখার অভিযোজন, শাস্তি এবং বাধ্যতা অভিযোজন। দেখো, এখানে 4 নম্বর পয়েন্টটা সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ দেখো এখানে তাকে ধরা হতে পারে এবং জেলে পাঠানো হতে পারে, শাস্তি দিতে হতে পারে। ওকে, শাস্তি দেওয়া হতে পারে, তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে গেল 4-এরটা। ওকে, চলো নেক্সট দেখো, কোহলবাগের নৈতিক বিকাশের স্তর। কোহলবাগের নৈতিক বিকাশের কিন্তু 3টি স্তর রয়েছে, আমরা একটু দেখে নিই কোহলবাগ সম্পর্কে। দেখো, কোহলবাগের যে স্তর রয়েছে, দেখো 3টি স্তর রয়েছে। একটা হচ্ছে প্রাক সংস্কার নীতিবোধের স্তর, 4 থেকে 10 বছর বয়স পর্যন্ত। সংস্কার প্রভাবিত নীতিবোধের স্তর 10 থেকে 13 বছর বয়স পর্যন্ত। আর সংস্কার মুক্ত নীতিবোধের স্তর 13 থেকে তার অধিক। এবার দেখো, প্রাক সংস্কার নীতিবোধের স্তর, একে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সামঞ্জস্যহীন নীতিবোধ আর ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ। এবারে এই সামঞ্জস্যহীন নীতিবোধ, অর্থাৎ সে একটা সামঞ্জস্য রাখতে চায়, ওকে, একটা কাজের মধ্যে তার একটা সামঞ্জস্য যাতে থাকে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, তার নিজস্ব একটা ব্যক্তিগত বিষয়ের উপর সে কিন্তু গড়ে ওঠে। আর একটা প্রত্যাশামূলক নীতিবোধ,
তারপরে সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধ, আর সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ, আর সার্বজনীন নীতিবোধ। দেখো প্রত্যেকটা কিন্তু স্তরকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এক প্রাক সংস্থা নীতিবোধ স্তরে সেটা হচ্ছে কি সামঞ্জস্যহীন নীতিবোধ, ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ, আর সংস্কার প্রভাবিত প্রত্যাশামূলক নীতিবোধ, সমাজ নিয়ন্ত্রণ নীতিবোধ, আর সংস্কার নীতিবোধ স্তর কি হচ্ছে সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ, আর সার্বজনীন নীতিবোধ। ওকে, চলো নেক্সট। 5 নম্বরে কি বলেছে ভাইগটস কি। দেখো এখানে ভাইগটস হয়েছে, এটা একটু ভুল হয়েছে বানানটা। ভাইগটস কি শিশুদের শেখার ক্ষেত্রে কোন উপাদানের ভূমিকার ও গুরুত্বের উপর জোর দিয়েছেন। দেখো ভাইগটস কি, আমরা জানি কি ভাইগটস কি, সে কিন্তু সামাজিক তত্ত্বের উপর কিন্তু গুরুত্ব দিয়েছে। ওকে, তাহলে এখানে 4টে অপশনের মধ্যে দেখো সামাজিক, বংশগত, নৈতিক, শারীরিক, অবশ্যই কিন্তু আমরা ভাইগটস্কির কথা বললে সবসময় কিন্তু আমরা সামাজিকের উপরে জোর দেব। ওকে, চলো নেক্সট। 6 নম্বর প্রশ্ন কি বলেছে একজন শিক্ষক তার শিক্ষার্থীদের বুদ্ধি পরীক্ষা করার জন্য বিভিন্ন ধরনের কাজ ব্যবহার করেন। দেখো বিভিন্ন ধরনের কাজ ব্যবহার করেন, তিনি কি করছেন পিয়াগেটের জ্ঞানীয় বিকাশ তত্ত্ব, কোলবাগের নৈতিক বিকাশ তত্ত্ব, গার্ডেনারের একাধিক বুদ্ধিমত্তা তত্ত্ব, ভাইগটস্কির সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব দ্বারা প্রভাবিত। দেখো তাহলে বুদ্ধির পরীক্ষা নেওয়ার জন্য বিভিন্ন ধরনের কাজ ব্যবহার করছে, অর্থাৎ বিভিন্ন ধরনের কাজ ব্যবহার করছে। এটা কি হবে দেখো একাধিক বুদ্ধিমত্তার তত্ত্ব হয়ে যাবে, অবশ্যই এটা গার্ডেনারের কি হবে একাধিক বুদ্ধিমত্তা তত্ত্ব। ওকে, চলো নেক্সট। 7 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো একজন শিক্ষক কখনোই নিজের প্রশ্নের উত্তর দেন না। ওকে, তিনি তার ছাত্রদের উত্তর প্রস্তাব করতে, দলগত আলোচনা করতে এবং সহযোগিতামূলক শিক্ষা গ্রহণ করতে উৎসাহিত করেন। এই পদ্ধতির নীতির উপর ভিত্তি করে কোন নীতির উপর ভিত্তি করে দেখো সক্রিয় অংশগ্রহণ, নির্দেশমূলক উপাদানের সঠিক সংগঠন, একটি ভালো উদাহরণ স্থাপন, একটি রোল মডেল হওয়া, শেখার প্রস্তুতি। দেখো প্রশ্নটাকে আগে ভালোভাবে পড়তে হবে। অবশ্যই দেখো তোমরা আমার চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করোনি তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও। এরকম কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা বিনামূল্যে অবশ্যই পেয়ে যাবে ইউটিউবে। ওকে, তোমরা আমার সঙ্গে যুক্ত হয়ে থাকো, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে একটু করে লাইক করে দাও সুন্দর হাত দিয়ে, সঙ্গে সঙ্গে বন্ধুদের কাছে একটু শেয়ার করতে ভুলবে না। ওকে, তো দেখো একজন শিক্ষক তিনি প্রশ্ন করছেন, প্রশ্নের উত্তর কিন্তু নিজে দেবেন না, তিনি তার ছাত্রছাত্রীদের উত্তর প্রস্তাব করতে, দলগত আলোচনা করতে ও সহযোগিতামূলক শিক্ষা গ্রহণ করতে উৎসাহিত করবে। অবশ্যই তিনি ছাত্রছাত্রীদের মধ্যে দলগত আলোচনার মধ্যে দিয়ে তারা যাতে নিজেরা প্রশ্নের উত্তরটা দেয়, তিনি সেই সহযোগিতা কিন্তু তাদেরকে করবেন। ওকে, এই পদ্ধতির কোন নীতির উপর ভিত্তি করছে দেখো অবশ্যই যখন তারা দলগতভাবে আলোচনা করবে, একে অপরের সঙ্গে সহযোগিতামূলক উত্তরটা দেবে, তখন তারা নিজে থেকে একটা সক্রিয় ভূমিকা পালন করবে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে দেখো সক্রিয় অংশগ্রহণ। ওকে, চলো নেক্সট। 8 নম্বর প্রশ্নে কি বলেছে নিচের কোনটি শিক্ষক সম্পর্কিত কারণ শিক্ষণকে প্রভাবিত করে। বিষয়ের উপর দক্ষতা, উপযুক্ত বসার ব্যবস্থা, শিক্ষণ শেখানো সম্পদের প্রাপ্যতা, বিষয়বস্তুর প্রকৃতি বা লেখার অভিজ্ঞতা। দেখো নিচের কোনটি শিক্ষক সম্পর্কিত কারণ শিক্ষণকে প্রভাবিত করে, অর্থাৎ শিক্ষণকে প্রভাবিত করে শিক্ষকের কোন বিষয়টা। দেখো বিষয়ের উপর দক্ষতা, বসার উপযুক্ত ব্যবস্থা। দেখো কেবলমাত্র বসার উপযুক্ত ব্যবস্থা, এখানে কিন্তু শিক্ষক সম্পর্কিত কারণ নয়, বসার উপযুক্ত ব্যবস্থাটা। শিক্ষণ শেখানো সম্পদের প্রাপ্যতা, অর্থাৎ টিএলএম এর প্রাপ্যতা বা এলটিএম এর প্রাপ্যতা, এটা শিক্ষক সম্পর্কিত কারণ হতে পারে না। বিষয়বস্তুর প্রকৃতি ও লেখার অভিজ্ঞতাটাও কিন্তু কোনো রকম ভাবে শিক্ষক সম্পর্কিত কারণ হতে পারে না। এখানে সঠিক উত্তরটি কোনটা হবে বিষয়ের উপর দক্ষতা, অর্থাৎ শিক্ষকের বিষয়ের উপর দখলদারি কত রয়েছে। ওকে, এবং সেই বিষয়টা সে কিভাবে উপস্থাপন করতে পারছে, সেই উপস্থাপনের দক্ষতা, বিষয়ের উপর দক্ষতা, এটাই কিন্তু শিক্ষণকে প্রভাবিত করে। ওকে, চলো নেক্সট। 9 দাগে একটি স্কুল যখন মেয়েদের অগ্রাধিকার দেয় একটি রাজ্য স্তরের একক গান প্রতিযোগিতার জন্য ছাত্রদের প্রস্তুত করা হয়।
এটি প্রতিফলিত করে। দেখো, একটা স্কুল রাজ্য স্তরে মেয়েদেরকে অগ্রাধিকার দিচ্ছে, আবার একটা গান প্রতিযোগিতার জন্য ছাত্রদের প্রস্তুত করছে। এটা কি প্রতিফলিত করছে? দেখো, লিঙ্গ পক্ষপাত, বিশ্ব প্রবণতা, বাস্তববাদী পদ্ধতি, প্রগতিশীল চীন। দেখো, যখন একটা রাজ্য স্তরে কোনো মেয়েদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং কোনো একটা গান প্রতিযোগিতার জন্য ছেলেদেরকে প্রস্তুত করা হচ্ছে, তখন একটা পক্ষপাত তৈরি হচ্ছে, লিঙ্গের ওপর পক্ষপাত তৈরি হচ্ছে। অর্থাৎ ছেলেদের আলাদা করা হচ্ছে, মেয়েদের আলাদা করা হচ্ছে। এটা কিন্তু লিঙ্গ পক্ষপাতের একটা প্রতিফলিত করছে। ওকে, তাহলে এটা সঠিক উত্তর হয়ে গেল লিঙ্গ পক্ষপাত। চলো নেক্সট। দেখো 10 নম্বর প্রশ্নে কি বলেছে, বীজের অঙ্কুরোদ্গমের ধারণা শেখানোর সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো। দেখো, বীজের অঙ্কুরোদ্গমের ধারণা শেখানোর সবচেয়ে কার্যকর পদ্ধতি কি? বিস্তারিত ব্যাখ্যা দেওয়া, শিক্ষার্থীদের বীজ রোপণ করা এবং অঙ্কুরোদ্গম পর্যায়গুলি পর্যবেক্ষণ করা, কিবোর্ডে ছবি আঁকা এটা বোর্ডে ছবি আঁকা এবং বর্ণনা দেওয়া, বীজ বৃদ্ধির ছবি দেখানো। দেখো, বীজের অঙ্কুরোদ্গমের ধারণা শেখানোর সবচেয়ে কার্যকর পদ্ধতি, অর্থাৎ এখানে দেখো বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার মধ্যে দিয়ে কিন্তু বীজের অঙ্কুরোদ্গমের ধারণা দেওয়া যায়। আর শিক্ষার্থীদের বীজ রোপণ করে অঙ্কুরোদ্গমগুলি পর্যবেক্ষণ করে এটাও দেওয়া যায়। আবার ছবি এঁকেও বর্ণনা দেওয়া যায়, বীজ বৃদ্ধির ছবি দেখিয়েও বর্ণনা দেওয়া যায়। ওকে, কিন্তু কার্যকর পদ্ধতি কি বলেছে? সবথেকে গুরুত্বপূর্ণ কার্যকর পদ্ধতি যেটা হবে সেটা হচ্ছে হাতে কলমে যে কাজটা আমরা দেখি সেটা কিন্তু সবচেয়ে কার্যকর পদ্ধতি হয়। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর দেবো। দেখো, শিক্ষার্থীদের বীজ রোপণ করা এবং অঙ্কুরোদ্গম পর্যায়গুলি পর্যবেক্ষণ করা, অর্থাৎ তারা নিজে রোপণ করবে এবং সেই অঙ্কুরোদ্গম কিভাবে হচ্ছে সেগুলি কিন্তু তারা লক্ষ্য করবে। এটা সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু কার্যকর পদ্ধতি। চলো নেক্সট। জিন পাইগেটের মতে শিশু, দেখো জিন পিয়াজে বা পাইগেটের মতে কি হচ্ছে, শিশু পুরস্কার এবং শান্তির নীতিগুলি ব্যবহার করে নির্দিষ্ট পদ্ধতির আচরণ শিখতে শেখানো যেতে পারে। সক্রিয়ভাবে জ্ঞান তৈরি করে যখন তারা বিশ্বকে চালিত করে এবং অন্বেষণ করে। পর্যবেক্ষণমূলক শিক্ষার একটি প্রক্রিয়া অনুসরণ করে অন্যদের পর্যবেক্ষণ করে শেখে। সাবধানে নিয়ন্ত্রিত উদ্দীপনা প্রতিক্রিয়া সমিতিগুলির দ্বারা বিশেষ উপায়ে আচরণ করার শর্তযুক্ত করা যেতে পারে। তাহলে পাইজেটের মধ্যে শিশু কি? দেখো, পুরস্কার এবং শাস্তির নীতি, এটা শাস্তির নীতি হবে। ওকে, শান্তির নয়, সরি, শাস্তির নীতিগুলি ব্যবহার করে নির্দিষ্ট পদ্ধতি আচরণ শিখতে শেখানো যেতে পারে। দেখো, এখানে কিন্তু কোনো রকম ভাবে শাস্তির কোনো নীতি ব্যবহার করা যায় না শিশুর ক্ষেত্রে। ওকে, তারপরে দেখো, সক্রিয়ভাবে জ্ঞান তৈরি করে যখন তারা বিশ্বকে চালিত করে এবং অন্বেষণ করে। দেখো, অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, একমাত্র শিশু সক্রিয়ভাবে তার জ্ঞান তৈরি করবে এবং তারা নিজেকে বিশ্বকে চালিত করবে এবং সমস্ত কিছু তারা নিজেরাই অন্বেষণ করতে শুরু করবে। এটা হচ্ছে পাইজেটের মতে এটা শিশু কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে সক্রিয়ভাবে জ্ঞান তৈরি করে তারা বিশ্বকে চালিত করবে। তারপরে দেখো, পর্যবেক্ষণমূলক শিক্ষার একটি প্রক্রিয়া অনুসরণ করে অন্যদের পর্যবেক্ষণ করে শিখবে। কেবলমাত্র শুধু অন্যদের পর্যবেক্ষণ করে শিখবে না। তারপরে সাবধানে নিয়ন্ত্রিত উদ্দীপনা প্রতিক্রিয়া সমিতিগুলির দ্বারা বিশেষ উপায়ে আচরণ করা শর্তযুক্ত করা যেতে পারে। এটাও কখনো হতে পারে না। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল 2-এরটা। চলো নেক্সট। 12 দাগে কি বলেছে, শিশু এবং তাদের লেখার বিষয়ে নিচের কোন বক্তব্যটি সঠিক? শিশু এবং তাদের লেখার বিষয়ে নিচের কোন বক্তব্যটি সঠিক? দেখো, শিশুদের শেখার জন্য অনুপ্রাণিত করার জন্য তাদের পুরস্কৃত করতে হবে এবং শাস্তি দিতে হবে। দেখো, শাস্তিটা তো কোনোভাবেই কিন্তু দেওয়া যাবে না লেখার বিষয়ে। নিচের কোন বক্তব্যটি সঠিক? তাহলে শিশুদের কিন্তু শাস্তিটা কোনোভাবেই কিন্তু দেওয়া যাবে না। ওকে, তাহলে এটা সবসময় আমরা কেটে দেব। তারপরে দেখো, সমস্ত শিশু স্বাভাবিকভাবে শিখতে অনুপ্রাণিত হয়, শিখতে সক্ষম হয়। শিশুদের শেখার প্রেরণা, তাদের লেখার ক্ষমতা শুধুমাত্র বংশগতির দ্বারা পূর্ব নির্ধারিত হয়। কেবলমাত্র তাদের শেখার প্রেরণা বা লেখার ক্ষমতা তারা কেবলমাত্র বংশগতির দ্বারা কিন্তু পূর্ব নির্ধারিত হয় না, সেখানে পরিবেশেরও প্রভাব থাকে। জিনগত যেমন থাকে তেমনি পরিবেশগত প্রভাব থাকে। তাহলে শিশুদের আর্থসামাজিক পটভূমি তাদের প্রেরণা এবং শেখার ক্ষমতা নির্ধারণ করে এবং সীমাবদ্ধ করে। তাহলে আর্থসামাজিক পটভূমি অর্থাৎ অর্থনৈতিক দিকটা তাদের যে শেখার প্রেরণা বা লেখার ক্ষমতা, ওকে, সেগুলোকে নির্ধারণ করে এবং সীমাবদ্ধ করে। কেবলমাত্র একটা গরিব শিশু সে অর্থের জন্য কিন্তু তার লেখার ক্ষমতাটা বা তার শেখার ক্ষমতাটা কিন্তু পিছিয়ে থাকে না,
তাহলে এটা বা তাকে সীমাবদ্ধ করে দেয় না, এটা কিন্তু সঠিক নয়। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি কি হচ্ছে দেখো, সমস্ত শিশু স্বাভাবিকভাবে শিখতে অনুপ্রাণিত হয় এবং শিখতে সক্ষম হয়। সে নিজে থেকেই যদি শিখবে আর মনে করে, তাহলে কিন্তু সে শিখতে অনুপ্রাণিত হবে এবং সে নিজে নিজে কিন্তু শিখতে সক্ষম হবে, অর্থাৎ তার আগে আগ্রহটা দরকার। ওকে, তাহলে সঠিক উত্তর হলো 2-এরটা। চলো নেক্সট। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি? প্রান্তিক গোষ্ঠীর শিক্ষকদের অন্তর্ভুক্ত করে, শ্রেণীকক্ষে বৈচিত্র্য উদযাপন করে, কঠোর ভর্তি পদ্ধতিকে উৎসাহিত করে, তথ্যের প্ররোচনা অন্তর্ভুক্ত করে। দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে যে শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন ধরনের শিক্ষার্থী সেখানে কিন্তু শিক্ষালাভ করতে পারে, অর্থাৎ সেই শিক্ষালয়ের মধ্যে বা সেই শিক্ষার মধ্যে কি হয়, একটা বৈচিত্র্য স্থাপন হয়, বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে একটা বৈচিত্র্য স্থাপন হয়। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর কি হবে দেখো, শ্রেণীকক্ষে বৈচিত্র্য উদযাপন করে। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল শ্রেণীকক্ষে বৈচিত্র্য উদযাপন করে। চলো নেক্সট। নিচের কোনটি উদ্দেশ্যমূলক প্রশ্ন? কোনটি উদ্দেশ্যমূলক প্রশ্ন? প্রবন্ধ টাইপ প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, খোলা সমাপ্ত প্রশ্ন, সত্য বা মিথ্যা। দেখো প্রবন্ধ টাইপ অর্থাৎ এটা একটা বড় একটা প্রবন্ধ মতো লিখতে হবে, বড় ধরনের, এখানে কোনো নির্দিষ্ট কোনো উদ্দেশ্য এখানে সাধন হয় না। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, তাহলে কেবলমাত্র সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে না। খোলা সমাপ্ত প্রশ্ন অর্থাৎ ওপেন এন্ডেড প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্নের মধ্যে কিন্তু আমরা 2 রকম বা 3 রকম বা 4 রকম ভাবে কিন্তু উত্তর আমরা দিতে পারি। আর সত্য মিথ্যা, দেখো এখানে আমরা একটা লাইন বললাম, এটা সত্য না মিথ্যা, এটা কিন্তু এক লাইনে একটা উদ্দেশ্য প্রকাশ পায়। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হলো সত্য বা মিথ্যা। চলো নেক্সট। নিচের কোনটি প্রগতিশীল শিক্ষার বৈশিষ্ট্য? দেখো প্রগতিশীল শিক্ষার বৈশিষ্ট্য: নমনীয় সময় সারণী বসার ব্যবস্থা, নির্দেশনা শুধুমাত্র নির্ধারিত পাঠ্যপুস্তকের উপর ভিত্তি করে, পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার উপর জোর দেওয়া, ঘন ঘন পরীক্ষা এবং পরীক্ষা। দেখো প্রগতিশীল শিক্ষা ব্যবস্থায় ঘন ঘন পরীক্ষা নেওয়া কিন্তু এটা কিন্তু একদম বৈশিষ্ট্য হতে পারে না। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার উপর জোর কেবলমাত্র পরীক্ষায় নম্বর পাওয়ার উপর জোরও দেয় না। নির্দেশনা শুধুমাত্র নির্ধারিত পাঠ্যপুস্তকের উপর ভিত্তি করে, কেবলমাত্র পাঠ্যপুস্তকের উপর ভিত্তি করে নির্দেশনা দেবে, এটা প্রগতিশীল শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু নয়। প্রগতিশীল শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু শুধু কেবলমাত্র পাঠ্যপুস্তক নয়, সমস্ত বিষয়ের উপর কিন্তু গুরুত্ব আরোপ করে। ওকে, আর নিচের কোনটি প্রগতিশীল শিক্ষার বৈশিষ্ট্য তাহলে হতে পারে? দেখো এখানে অবশ্যই নমনীয় সময় সারণী এবং বসার ব্যবস্থা, অর্থাৎ শিক্ষক মহাশয় এমনভাবে বসবেন এবং শিক্ষার্থীরা এমনভাবে বসবেন যাতে শিক্ষক মহাশয় সমস্ত বিষয়টা উপস্থাপন করতে পারবে, প্রত্যেকের চোখে পড়ে এবং শিক্ষক মহাশয় প্রত্যেকের নজরে রাখতে পারে এবং ছাত্রছাত্রীরা সবাইকে সঠিকভাবে কিন্তু শিক্ষককে সঠিকভাবে লক্ষ্য করতে পারবে, দেখতে পাবে, বোর্ডও দেখতে পাবে, আর অবশ্যই নমনীয় সময় সারণীটা হতে হবে। ওকে, তো এখানে 15 দাগের উত্তরটা হয়ে গেল 1-এরটা। চলো নেক্সট। 16 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কগনিটিভ ডেভেলপমেন্টের পিয়াগেটের পর্যায় অনুসারে সেন্সরি মোটর স্টেজের সাথে যুক্ত। কগনিটিভ ডেভেলপমেন্ট পিয়াগেটের পর্যায় অনুসারে অর্থাৎ পাইজেটের জ্ঞানমূলক থিওরি অনুসারে সেন্সরি মোটর স্টেজের সাথে যুক্ত কি রয়েছে দেখো, সামাজিক সমস্যা সম্পর্কে উদ্বেগ, অনুকরণ, স্মৃতি ও মানসিক উপস্থাপনা, যৌক্তিক পদ্ধতিতে সমস্যাগুলি সমাধান করার ক্ষমতা, বিকল্পগুলি ব্যাখ্যা এবং বিশ্লেষণ করার ক্ষমতা। এখানে দেখো সেন্সরি মোটর স্টেজে কিন্তু পিয়াজেটের তথ্য অনুসারে বা পাইজেটের তথ্য অনুসারে কিন্তু তার তখন বয়স খুবই অল্প থাকে এবং সে কোনোভাবেই কিন্তু বিকল্প পদ্ধতিগুলি ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে পারে না, আর যৌক্তিক পদ্ধতিতে সমস্যা সমাধান করতে পারে না, সামাজিক সমস্যার উদ্বেগ তার সৃষ্টি হয় না। ওকে, কেবলমাত্র অনুকরণ, স্মৃতি ও মানসিক উপস্থাপনা শিশু অবস্থায় সে কিন্তু অনুকরণ, স্মৃতি ও মানসিক উপস্থাপনার মধ্যে দিয়ে সেন্সরি মোটর স্টেজ অর্থাৎ সে যেটা দেখে, যেটা ধরে বা যেটা স্পর্শ করে, সেই সকল বিষয় নিয়ে কিন্তু সে অনুকরণের মধ্যে দিয়ে সে মানসিক উপস্থাপনা করতে পারে। ওকে, সঠিক উত্তর হয়ে গেল অনুকরণ, স্মৃতি এবং মানসিক উপস্থাপনা। নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলেছে, কোলবাগের মতে একজন শিক্ষক শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ স্থাপন করতে পারেন। কোলবাগের মতে একজন শিক্ষক
শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ স্থাপন করতে পারেন। কিভাবে আচরণ করতে হবে, ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিয়ে আচরণ স্পষ্ট নিয়ম স্থাপন করে আলোচনায় তাদের জড়িত করে নৈতিক বিষয়ে। দেখো এখানে নৈতিক মূল্যবোধ তৈরি করতে পারে অবশ্যই শিক্ষার্থীদেরকে আর নৈতিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতে হবে। এই নৈতিক বিষয়ে আলোচনার মধ্যে দিয়ে তাদের মধ্যে একটা নৈতিক মূল্যবোধ গড়ে তোলা যেতে পারে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল 4-এরটা। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্নে কি বলেছে, তরুণ শিক্ষার্থীদের উৎসাহিত করা উচিত শ্রেণীকক্ষের সহকর্মীদের সাথে যোগাযোগ করুন যাতে। তাহলে তরুণ শিক্ষার্থীদের উৎসাহিত করা উচিত শ্রেণীকক্ষে সহকর্মীদের সাথে যোগাযোগ করুন। শিক্ষক শ্রেণীকক্ষকে আরো ভালো নিয়ন্ত্রণ করতে পারেন। তারা প্রতিটি থেকে প্রশ্নের উত্তর শিখতে পারেন। সিলেবাস দ্রুত কভার করা যেতে পারে। তারা অধ্যয়নের কোর্সে সামাজিক দক্ষতা শেখে। তাহলে শিক্ষার্থীদের তাদের সহকর্মীদের সঙ্গে যখন যোগাযোগ করতে বলা হয় তখন কি হয়, তাদের মধ্যে কিন্তু তারা একে অপরের মধ্যে কথোপকথন, একে অপরের মধ্যে একটা আচার ব্যবহারের উন্নতি হয়। তারা সামাজিক প্রেক্ষাপট তৈরি করে তাদের মধ্যে, অর্থাৎ তারা কিন্তু সামাজিক দক্ষতা কিন্তু শিখে ফেলে। তাহলে সঠিক উত্তরটা এখানে হয়ে গেল, তারা অধ্যয়নের কোর্সে সামাজিক দক্ষতা শেখে বা সামাজিক তারা কিন্তু উন্নতি সাধন করে তাদের সামাজিক বোধটা। ওকে, তাহলে সঠিক উত্তরটা হয়ে গেল 4-এরটা। চলো নেক্সট, একটি প্রতিবন্ধী শিশু যখন প্রথম স্কুলে আসে তখন শিক্ষকের উচিত, দেখো প্রতিবন্ধী শিশু যখন একটা স্কুলে আসে একটি ভর্তির পরীক্ষা নেওয়া। কখনো কিন্তু তাকে আমরা ভর্তির পরীক্ষা নেব না। ওকে, প্রতিবন্ধী অনুযায়ী শিশুটিকে একটি বিশেষ বিদ্যালয়ে পাঠানো, তাকে অন্য শিক্ষার্থীদের থেকে আলাদা করে। কখনো তাদেরকে অন্য শিক্ষার্থীদের থেকে আলাদা আমরা করব না, তাহলে কিন্তু সে হীনমন্যতায় ভুগবে। তারপরে সন্তানের বাবা মায়ের সাথে সহযোগিতামূলক পরিকল্পনা তৈরি করতে সাথে আলোচনা করুন, অর্থাৎ বাবা মার সাথে আলোচনা করতে হবে সহযোগিতামূলক পরিকল্পনা তৈরি করতে। আর একটা রয়েছে দেখো প্রতিবন্ধিতা অনুযায়ী শিশুটিকে একটি বিশেষ বিদ্যালয়ে পাঠাতে হবে। অবশ্যই দেখো এটা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে কিনা শিশুটি তার প্রতিবন্ধী অর্থাৎ সে স্বাভাবিক বিদ্যালয়ে কিন্তু পড়তে অক্ষম। ওকে, তাকে কিন্তু আমরা একটা বিশেষ বিদ্যালয়ে পাঠাবো যেখানে কিন্তু প্রতিবন্ধী শিশুদেরকে শেখার জন্য সঠিকভাবে সরঞ্জাম রয়েছে, সঠিক ব্যবস্থা রয়েছে, সেখানে কিন্তু আমরা সেই স্কুলে কিন্তু তাকে আমরা পাঠাবো। ওকে, চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন বলেছে, শিক্ষার্থীদের ত্রুটি প্রায়শই নির্দেশ করে। ত্রুটিটা কি নির্দেশ করে, দেখো শিক্ষার্থীদের আর্থসামাজিক অবস্থা, তারা কিভাবে শেখে, যান্ত্রিক ডিলের প্রয়োজন রয়েছে, আর শেখার অনুপস্থিতি। দেখো ত্রুটি আর্থসামাজিক অবস্থার ক্ষেত্রে এটা কিন্তু গুরুত্বপূর্ণ আসছে না। ত্রুটির ক্ষেত্রে আর্থসামাজিক দিকটা কোনোভাবেই খাটে না। তারা কিভাবে শেখে, যান্ত্রিক ডিলের প্রয়োজন, শেখার অনুপস্থিতি। শেখার অনুপস্থিতিতে মাঝে মাঝে কিন্তু তাদের ভুল হয়ে যায়। আর যান্ত্রিক ডিলের প্রয়োজন এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ তাদেরকে ত্রুটি নির্দেশ করে যে তাদের মধ্যে কিছু খামতি রয়েছে, তাদের কিন্তু যান্ত্রিক ডিলের প্রয়োজন রয়েছে বা রিমেডিয়াল টিচিং এর কিন্তু প্রয়োজন রয়েছে। ওকে, সঠিক উত্তর হয়ে গেল 3-এরটা। চলো নেক্সট 21 নম্বর প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সমস্যা সমাধানের বৈজ্ঞানিক পদ্ধতি প্রথম ধাপ। দেখো বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি, অনুমানের গঠন, অনুমানের যাচাইকরণ, সমস্যা সচেতনতা, প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ। তাহলে অনুমানের বৈজ্ঞানিক পদ্ধতিতে সমস্যা সমাধানের প্রথম ধাপ কোনটি, দেখো সমস্যা সমাধান করতে গেলে প্রথম ধাপ আমাদের প্রথম কি করতে হবে না, প্রথম কিন্তু আমাদের দরকার যেটা সেটা হলো কি, দেখো সমস্যার সম্পর্কে, অর্থাৎ যে সমস্যা নিয়ে আমরা সমাধান করব সেই সমস্যা সম্পর্কে কিন্তু আমাদের সচেতন হতে হবে। ওকে, কোন সমস্যা নিয়ে আমরা সমাধান করব এবং কিভাবে সমাধান করব তার কিন্তু একটা সমস্যা নিয়ে সেই যে সমস্যাটাকে সমাধান করব তার সম্পর্কে কিন্তু আমাদের সচেতনতা দরকার। তাহলে প্রথম ধাপটা কি হয়ে গেল, দেখো এখানে 3-এরটা। চলো নেক্সট 22-এ বলেছে, একজন শিক্ষক কখনো নিজের প্রশ্নের উত্তর দেন না। তিনি তার ছাত্রদের উত্তর প্রস্তাব করতে, দলগত আলোচনা করতে এবং সহযোগিতামূলক শিক্ষা গ্রহণ করতে উৎসাহিত করেন। এই পদ্ধতি নীতির উপর ভিত্তি করে। তাহলে শিক্ষক কখনো নিজের প্রশ্নের উত্তর দেবে না, তিনি তার ছাত্রদের উত্তর প্রস্তাব করতে, দলগত আলোচনা করতে এবং সহযোগিতামূলক শিক্ষা গ্রহণ করতে উৎসাহিত করবেন। এই পদ্ধতি নীতির উপর ভিত্তি করে। কোন নীতির উপর ভিত্তি করে, দেখো সক্রিয় অংশগ্রহণ, নির্দেশমূলক উপাদানের সঠিক সংগঠন, একটি ভালো উদাহরণ স্থাপন এবং একটি রোল মডেল হওয়া,
শেখার প্রস্তুতি। দেখো 22 নম্বরের প্রশ্নের এটা কিন্তু রিপিটেড প্রশ্ন হয়ে গেছে, অবশ্যই তোমরা এটা কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দাও এর সঠিক উত্তরটা কি হবে 22 নম্বর প্রশ্নের। চলো নেক্সট 23 নম্বর প্রশ্ন কি বলেছে, শিক্ষণ শেখানো প্রক্রিয়ায় ব্যক্তিগত মনোযোগ গুরুত্বপূর্ণ কারণ। দেখো শিক্ষণ শেখানো প্রক্রিয়ায় ব্যক্তিগত মনোযোগ গুরুত্বপূর্ণ। শিশুরা বিভিন্ন হারে বিকাশ লাভ করে এবং ভিন্নভাবে শেখে। শিক্ষার্থীরা সর্বদা দলে আরো ভালো শেখে। শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি একটি নির্ধারণ করে, এটি শিক্ষকদের আরো ভালো সুযোগ দেয় প্রতি। তাহলে এটি শিক্ষকদের প্রতি আরো ভালো সুযোগ করে দেয়। তাহলে শিক্ষণ শেখানো প্রক্রিয়ায় ব্যক্তিগত মনোযোগ অবশ্যই নিজে গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন শিশুর মধ্যে বা বিভিন্ন শিক্ষার্থীর মধ্যে কিন্তু তাদের বিকাশটা বিভিন্নভাবে হয়ে থাকে এবং তারা ভিন্নভাবে শেখে, অর্থাৎ তাদের মনোযোগটা ভিন্ন। তাই যে যেভাবে মনোযোগ দিয়ে শেখে সে কিন্তু সেভাবে শিখতে পারে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে দেখো, শিশুরা বিভিন্ন হারে বিকাশ লাভ করে এবং বিভিন্নভাবে তারা শিখতে পারে। ওকে, অর্থাৎ তাদের কিন্তু এখানে মনোযোগটা যে যেভাবে মনোযোগটা দেয় সে সেভাবে কিন্তু এখানে শিখতে পারে, অর্থাৎ এখানে মনোযোগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো নেক্সট 24 নম্বর প্রশ্নে কি বলেছে, কগনিটিভ ডেভেলপমেন্টের পিয়াগেটের পর্যায় অনুসারে সেন্সরি মোটর স্টেজের সাথে যুক্ত। দেখো এই প্রশ্নটা আবারও কিন্তু রিপিট হয়েছে। সামাজিক সমস্যা সম্পর্কে উদ্বেগ, অনুকরণ, স্মৃতি ও মানসিক উপস্থাপনা, যৌক্তিক পদ্ধতিতে সমস্যা সমাধানের করার ক্ষমতা, বিকল্পগুলি ব্যাখ্যা ও বিশ্লেষণ করার ক্ষমতা। দেখো কগনিটিভ ডেভেলপমেন্ট খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। কগনিটিভ ডেভেলপমেন্ট পাইজেটের কগনিটিভ থিওরি অবশ্যই তোমরা আমার চ্যানেল থেকে কগনিটিভ থিওরি দেখে নিতে পারো। প্লেলিস্টে গিয়ে প্রাইমারি টেটের প্লেলিস্টের মধ্যে কিন্তু রয়েছে কগনিটিভ ডেভেলপমেন্ট সম্পর্কে ডিটেলসে আলোচনা রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। ওকে, তো পাইজেটের থিওরি অনুসারে সেন্সরি মোটর স্টেজের সাথে যুক্ত কোনটি, অবশ্যই তোমরা এটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দাও। ওকে, 24 দাগের উত্তরটি। চলো নেক্সট বলছি, একটি কাজ করার সময় যখন একটি শিশু বিরক্ত হয় এটি একটি চিহ্ন যে, তাহলে বিরক্ত হয় এটা কি চিহ্ন, শিশুকে শৃঙ্খলাবদ্ধ করা প্রয়োজন, কাজটি যান্ত্রিকভাবে পুনরাবৃত্তিমূলক হয়ে উঠতে পারে, শিশুটি বুদ্ধিমান নয়, শিশুটি শিখতে সক্ষম নয়। দেখো শিশুটি বিরক্তি হয় কখন, যখন সেই বিষয়টা তাকে বারবার করতে বলা হয় বা বারবার উপস্থাপন করা হয় এবং তার সেই কাজের প্রতি কিন্তু একটা অনীহা তৈরি হয়। ওকে, বা একটা বিরক্তিবোধ প্রকাশ পায়। ওকে, তাহলে এখানে শিখতে সক্ষম কোনো শিশু কিন্তু শিখতে সক্ষম নয়, সবাই কিন্তু শিখতে সক্ষম। ওকে, তাহলে এটা কিন্তু হবে না। শিশুটি বুদ্ধিমান নয়, শিশুটি বুদ্ধিমান নয় আপনি কিভাবে বুঝবেন, শিশুটি কিন্তু এখানে বুদ্ধিমানের যেহেতু সে বুদ্ধিমানের সঙ্গে কিন্তু বিরক্তি হওয়ার কোনো বিষয় নেই এখানে। আর একটা দেখো শৃঙ্খলাবদ্ধ করা প্রয়োজন, শিশুকে শৃঙ্খলাবদ্ধ করার কোনো প্রয়োজন নেই, শিশু কিন্তু নিজে থেকেই সক্রিয়ভাবে সে অংশগ্রহণ করতে শিখবে। আর শৃঙ্খলাবদ্ধ করলে সে কিন্তু কোনোভাবেই তার শেখার কমপ্লিট হবে না। তাহলে এখানে এটাকে আমরা এলিমিনেট করব। কাজটি কিন্তু যান্ত্রিক পুনরাবৃত্তিমূলক হয়ে উঠতে পারে, অর্থাৎ যন্ত্রের মতন কোনো কাজ, অর্থাৎ যন্ত্র যেভাবে অনবরত কাজ করে যায়, যদি সেইভাবে তাকে যন্ত্রের মতন কোনো কাজ একটা বারবার সেই বিষয়টা পুনরাবৃত্তিমূলক যদি হয়ে ওঠে তাহলে সেটা কিন্তু তার কাছে একটা বিরক্তিকর হয়ে ওঠে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কাজটি যান্ত্রিক পুনরাবৃত্তিমূলক হয়ে উঠতে পারে। ওকে, 25 নম্বর প্রশ্নের উত্তর 2-এরটা। চলো নেক্সট 26 নম্বর প্রশ্নে কি বলেছে, শিক্ষার প্রেক্ষাপটে সামাজিকীকরণ মানে। শিক্ষার প্রেক্ষাপটে সামাজিকীকরণ মানে কি, সর্বদা সামাজিক নিয়ম অনুসরণ করা, নিজের সামাজিক নিয়ম তৈরি করা, সমাজে প্রবীণদের সম্মান করা, সামাজিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া এবং মানিয়ে নেওয়া। দেখো সামাজিকীকরণ মানে অবশ্যই তোমরা জানো সবাই, সামাজিকীকরণ মানে কি, পরিবেশের সঙ্গে অবশ্যই খাপ খাইয়ে নেওয়া, নিজেকে মানিয়ে নেওয়া এবং পরিবেশের সমস্ত বিষয়গুলিকে অনুকরণ ও অনুসরণের মধ্যে দিয়ে আয়ত্ত করা বা আত্মস্থ করা। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে দেখো 4-এর দাগে, সামাজিক পরিবেশের সাথে কিন্তু খাপ খাইয়ে নেওয়া এবং মানিয়ে নেওয়া। ওকে, চলো নেক্সট 27 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি উন্নয়নের নীতি। দেখো উন্নয়নের নীতি কোনটি, বিকাশের সমস্ত প্রক্রিয়া আন্তঃসংযুক্ত নয়, এটি সকলের জন্য একই গতিতে এগিয়ে যায় না, উন্নয়ন সর্বদা রৈখিক হয়, এটি একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া। দেখো উন্নয়নের নীতি 27 নম্বর প্রশ্নের উত্তর কি হবে না,
উন্নয়নের নীতি এটা কিন্তু সকলের জন্য একই গতিতে এগিয়ে যায় না। ওকে, দেখো উন্নয়ন কিন্তু সকলের ক্ষেত্রে একই হয় না। ওকে, বিভিন্ন মানুষের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম ভাবে হয়ে থাকে। তাহলে উন্নয়ন সকলের জন্য সঠিকভাবে বা সমান গতিতে এগিয়ে যায় না, এটা হচ্ছে উন্নয়নের নীতি। চলো নেক্সট। মানব উন্নয়ন ডোমেনে বিভক্ত, যেমন মানব উন্নয়ন ডোমেনে বিভক্ত, কোন ডোমেনে বিভক্ত? দেখো শারীরিক, আধ্যাত্মিক, জ্ঞানীয়, সামাজিক। শারীরিক, জ্ঞানীয়, মানসিক এবং সামাজিক। মানসিক, জ্ঞানীয়, আধ্যাত্মিক এবং সামাজিক। মনস্তাত্ত্বিক, মনস্তাত্ত্বিক, জ্ঞানীয়, মানসিক এবং শারীরিক। দেখো মানব উন্নয়ন ডোমেন কিন্তু আমাদের যেটা মূলত সেই মানব উন্নয়ন ডোমেন আমাদের প্রথম যে ইয়েটা রয়েছে সেটা হচ্ছে কি মনস্তাত্ত্বিক। ওকে, তারপর জ্ঞানীয়, তারপর মানসিক, তারপর কিন্তু শারীরিক। তাহলে মনস্তাত্ত্বিক দিকটা প্রথম আসছে, তারপরে জ্ঞানীয়, তারপরে মানসিক দিক, তারপরে শারীরিক দিক। এই যে ডোমেনটা, এই ডোমেনটা হচ্ছে মানব উন্নয়নের ডোমেন। ওকে, চলো নেক্সট। 29 নম্বর প্রশ্ন কি বলেছে? একজন শিক্ষক একটি পাঠ্য এবং কিছু ছবি ব্যবহার করেন ফল এবং সবজি এবং ছাত্রদের সাথে একটি আলোচনা ঝুলিতে। শিক্ষার্থীরা তাদের পূর্ববর্তী জ্ঞানের সাথে বিস্তারিত যোগ করে এবং পুষ্টির ধারণা শেখে। এই পদ্ধতির উপর ভিত্তি করে দেখো জ্ঞানের নির্মাণ, শেখার ধ্রুপদী কন্ডিশনিং, শক্তিবৃদ্ধির তত্ত্ব না অপারেট কন্ডিশনিং অফ লার্নিং। দেখো যখন একজন শিক্ষক কিছু ছবি ব্যবহার করছে এবং সবজি ব্যবহার করছে, ফল ব্যবহার করছে এবং তার সঙ্গে একটি আলোচনা করছে আর তাদের পূর্ববর্তী জ্ঞানের সঙ্গে সেটা সংযুক্ত করা হচ্ছে, অর্থাৎ তাদের পূর্ববর্তী জ্ঞান কতটা রয়েছে সেই পূর্ববর্তী জ্ঞানের উপর ধরে বিস্তারিত যোগ করে আলোচনা করা হচ্ছে, তখন কিন্তু এটা শিক্ষার্থীদের একটা জ্ঞানের নির্মাণ করা হচ্ছে, অর্থাৎ পূর্ব জ্ঞানের সঙ্গে কিন্তু বর্তমান জ্ঞানে কি একটা মেলবন্ধন ঘটানো চেষ্টা করা হচ্ছে। তাহলে এখানে জ্ঞানের নির্মাণ করা হচ্ছে। 29 নম্বর প্রশ্নর একের দাগে উত্তর। চলো নেক্সট। একটি শিশু কাঁদতে শুরু করে যখন তার দাদি তাকে মায়ের কোল থেকে নিয়ে যায়। কারণে শিশুটি কাঁদে। প্রতিটি শিক্ষার্থীকে শৃঙ্খলাবদ্ধ করুন। দেখো আজকের প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন, 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। অবশ্যই তোমরা যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে একটু সাবস্ক্রাইব করে নাও আর প্রত্যেকে একটু সুন্দর হাত দিয়ে একটু লাইক করে দাও আর সঙ্গে সঙ্গে বন্ধুদের কাছে কিন্তু একটু শেয়ার করতে ভুলবে না। ওকে, তো দেখো আজকের প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন, এটা হচ্ছে কি বিচ্ছেদ উদ্বেগ, সামাজিক উদ্বেগ না মানসিক উদ্বেগ না অপরিচিত উদ্বেগ। দেখো একটি শিশু কাঁদতে শুরু করে যখন তার দাদি বা ঠাকুমা তাকে মায়ের কোল থেকে নিয়ে যায়। কারণ শিশুটি কাঁদে। প্রতিটি শিক্ষার্থীকে শৃঙ্খলাবদ্ধ করুন। এটা হচ্ছে বিচ্ছেদ উদ্বেগ না সামাজিক উদ্বেগ, কোন উদ্বেগের মধ্যে হচ্ছে মানসিক উদ্বেগ না অপরিচিত উদ্বেগ। দেখো একজন শিশু সে কি হয় এখানে তার দাদি বা ঠাকুমা যেহেতু, তাহলে অপরিচিত কেউ নয়, তাহলে এটাকে আমরা এলিমিনেট করে দিতে পারি। মানসিক উদ্বেগ, মানসিক দিক থেকে সে যেহেতু সে শিশু তাহলে মানসিক কোনো উদ্বেগের বিষয় নেই। আর একটা কি রয়েছে দেখো বিচ্ছেদ উদ্বেগ, যে মায়ের কাছ থেকে ঠাকুমা নিয়ে চলে যাচ্ছে, বিচ্ছেদ হয়ে যাচ্ছে, এরকম কিছু নয়। তার মধ্যে একটা সামাজিক উদ্বেগ তৈরি হয়। ওকে, যে তার মায়ের কাছ থেকে তার ঠাকুমা বা দাদি নিয়ে নিচ্ছে, আবার কখন তাকে দিবে সে মাকে ছেড়ে যেতে চাইছে না। একটা তার প্রথমে কিন্তু শিশু তার মা বাবাকে কিন্তু চেনে, তারপর ধীরে ধীরে কিন্তু সামাজিক দিকটা তার পুরোপুরিভাবে কিন্তু প্রকাশ হয়। ওকে, তাহলে এখানে একটা তার সামাজিক একটা উদ্বেগের এখানে গড়ে উঠছে। ওকে, তাহলে সঠিক উত্তরটা হয়ে গেল 2-এরটা। তো বন্ধুরা দেখো আজকে ছিল এই গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন। তো প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকো এবং শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই আবারও। তোমরা অবশ্যই প্রত্যেকে ভালোভাবে ঠাকুর দেখো, সঙ্গে সঙ্গে আনন্দ করো আর সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে থাকো, পড়তে থাকো। প্রত্যেককে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আবার দেখা হবে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আগামীকাল।